নিউজরুম লাইভের শুরুতে যে খবরে নজর, সল্ট লেকে চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তেজনা। দেখাবো ছবিগুলো। অভিজ্ঞতার 10 নম্বরের প্রতিবাদে বিক্ষোভ। দুপুর থেকেই করুণাময়ীতে অবস্থান বিক্ষোভ। সন্ধে অবস্থান তুলতে গেলে ঠিক এভাবেই উত্তেজনা ছড়ায়। সল্ট লেকে পুলিশ এবং চাকরি প্রার্থীদের ব্যাপক ধস্তাধস্তি। দুপুর থেকে করুণাময়ীতে অবস্থান বিক্ষোভ। সন্ধে তাদের এই অবস্থান তুলতে গেলে উত্তেজনা ছড়ায়। অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর তারই প্রতিবাদে বিক্ষোভ। দুপুর থেকে করুণাময়ীতে এইভাবে অবস্থান বিক্ষোভ চলছিল। আর তারপর সন্ধ্যের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যখন অবস্থান তুলতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সল্ট লেকের করুণাময়ীর ছবি দেখছেন আপনারা। দুপুর থেকেই এখানে বিক্ষোভ অবস্থান চলছিল। আর তারপর সন্ধেবেলায় সেই অবস্থান তুলতে গেলে ধুন্ধুমা। পুলিশের সাথে ঝামেলা, ব্যাপক ঝামেলা, ব্যাপক। বাংলাকে দেখান কি অত্যাচার। বিকাশ ভবনের সামনে ধুন্ধুমারের ছবি। অতিরিক্ত 10 নম্বর, যা এক্সপিরিয়েন্সের বেসিসে, অভিজ্ঞতার ভিত্তিতে, সেই অতিরিক্ত 10 নম্বর বাতিলের দাবিতেই চাকরি প্রার্থীদের আন্দোলন। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এদিন। যে ছবি আপনারা দেখছেন, মেট্রোর ভেতর আন্দোলনকারীরা তারা ঢুকে যায়। আজ দুপুর থেকেই বিকাশ ভবনের সামনে তারা জড়ো হয়েছিলেন। সন্ধে নামতেই তাদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। আর যখন পুলিশ তাদেরকে সরাতে যায় তখনই এই পরিস্থিতি। বিকাশ ভবনের সামনের রাস্তা ইতিমধ্যেই ফাঁকা করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, সেখানে আন্দোলনকারীরা পৌঁছে যান, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর যে ইন্টারভিউ, সেখানে ডাক না পেয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দেন চাকরি প্রার্থীরা। এদিন দুপুর থেকেই করুণাময়ীতে অবস্থানে বসেন তারা। যে ছবি আপনারা দেখছেন সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভেতরে। নামানো হয় অতিরিক্ত পুলিশ, নামানো হয় র্যাফ। দুপুর থেকেই জড়ো হন চাকরি প্রার্থীরা। তাদের দাবি, অভিজ্ঞতার যে 10 নম্বর তা বাদ দিতে হবে, প্রকাশ করতে হবে প্রত্যেকের ওএমআর শিট। সঙ্গে একাদশ দ্বাদশ এবং নবম দশম শূন্য আসন যা রয়েছে তা বৃদ্ধির দাবিও তারা জানিয়েছেন। দুপুর থেকে বিকাশ ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ স্লোগান শুরু করেন তারা। সন্ধে নামতেই তাদের সঙ্গে পুলিশের বচসা, ধুন্ধুমা। সেইটুকুও পুলিশ করতে দিল না। চোর ডাকাত সব বাইরে ঘুরে বেড়াচ্ছে। আজকে 2012 সাল থেকে বঞ্চনার শিকার আমি। 2012-তে মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও আমাকে চাকরি দেওয়া হয়নি। আলটিমেটলি ওদের লিডারশিপই আমাকে বলেছে যে ওরা তো সরতে চাইছে না, তখন ওদেরকে বলতে হয়েছে চলে যেত, তো আমরা ওনাদেরকে সরিয়ে দিচ্ছি। রাস্তা, ফুটপাথ, এটা তো একটা পারপাসের জন্য। ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরো লোক আনবো। দেখুন, এরকম ভাবে বহু লোক পেয়ে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে ওরকম ভাবে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল। পারমিশন এটার ছিল তো নাই। এই যে ওনারা যেটা করতে চাইছিলেন সেটারও ওনারা পারমিশন নেননি। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব, যা আন্দোলন ওনারা করতে চান সেটা প্রপার পারমিশন আমাদের সাথে কথা বলে। এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। 11-12 শিক্ষকের চাকরির জন্য প্রকাশ করা হয়েছে ইন্টারভিউয়ের লিস্ট। তাতে নাম 20,500 জনের। এই লিস্টেই আপত্তি নতুন চাকরি প্রার্থীদের একটা বড় অংশের। কারণ যেসব চাকরি প্রার্থীদের স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য অতিরিক্ত 10 নম্বর বরাদ্দ করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ, এর ফলে তারা অনেক বেশি নম্বর পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাননি।
আমাদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। আমরা 70 পেয়েও ফ্রেশাররা চাকরিতে ডাক পাইনি, ইন্টারভিউতেই ডাক পাইনি, চাকরি পাওয়া তো দূরস্থ। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে, ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে এবং যাদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য তাদের ওএমআর জনসমক্ষে আনতে হবে। কেউ 9-10 শিক্ষকের চাকরির পরীক্ষা দিয়েছেন, কেউ 11-12 সকলেই নতুন চাকরি প্রার্থী। তাদের দাবি স্কুলে পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর বাতিল করতে হবে। এই ইস্যুতে তারা সোমবার পথে নামেন। সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় মিছিল। বিকাশ ভবন পৌঁছানোর আগেই আটকে দেয় পুলিশ। তৈরি হয় উত্তেজনা। মার্কস আমি 60 পেয়েছি এবং একাডেমিক স্কোর কাট অফ একাডেমিক স্কোর আমি 10-এ 10 পেয়েছি, কিন্তু কাট অফ স্কোর গেছে 77। হাউ ইজ ইট পসিবল? 10 নম্বর বাতিল করতে হবে। 2016 প্যানেলে যেহেতু 10 নম্বর ছিল না, তো 2025 কেন 10 নম্বর আসলো? 1 লক্ষ শূন্যবাদ বৃদ্ধি করতে হবে। 10 বছর আমরা একদম ফ্রেশার্স, কোনো পরীক্ষা পাইনি। এই জীবনে প্রথম আমি এসএসসি পরীক্ষা দিলাম। পিজিতে যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে ফুল নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ফ্রেশার্স ডাক পাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। 11-12 শিক্ষকের চাকরির ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। এই লিস্ট নিয়ে নানা অভিযোগ। কলকাতা হাইকোর্টে নতুন করে একাধিক মামলা হয়েছে। ইন্টারভিউ লিস্ট চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে, সোমবার সেই মামলা শুনানিতে আইনজীবী ফিরদৌস তামিম বলেন, প্রাথমিক শিক্ষক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকতার জন্য অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। 1997 সালে জন্ম হয়েছে এমন পরীক্ষার্থীকেও অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে। তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন, 1997 সালে জন্ম, তাকেও অভিজ্ঞতার জন্য নম্বর, এটা কিভাবে সম্ভব? এক্সপিরিয়েন্স হতে কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে। তাদের জন্য তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলার মতো হোক না। নিউজ 18 বাংলা। স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে মিলবে অতিরিক্ত 10 নম্বর। এসএসসির ইন্টারভিউয়ের লিস্টে অযোগ্য শিক্ষকের নাম। এবার সেই খবর আপনাদেরকে দিই। রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মন অযোগ্য হয়েও ডাক পেয়েছেন ইন্টারভিউয়ে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা। আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে নিয়োগ প্রক্রিয়া। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ের লিস্ট বের করেছে এসএসসি। সেই লিস্টে নাম 20,500 জনের। এই লিস্টে নাম রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মনের। এই নীতিশ রঞ্জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী বিপাশা বর্মনের। প্রশ্ন, এসএসসির প্রকাশ করা অযোগ্যদের লিস্টে নাম ছিল নীতিশ রঞ্জনের। তাহলে কিভাবে 11-12 শিক্ষকের চাকরির পরীক্ষায় তিনি বসলেন, আর কিভাবেই বা তিনি ইন্টারভিউও ডাক পেয়ে গেলেন? আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি।
তো আমি এটা দেখে অবাক হচ্ছি যে ওনার মতন টেন্টেড ক্যান্ডিডেট যারা পরীক্ষা বসতে পারবে না তারা কি করে ইন্টারভিউ তার নাম আসে। যখন মামলাগুলো চলছিল সমস্ত এসএসসি 2016 সালের, তখন টেন্টেড লিস্টে ওনার নাম ছিল। ডিভোর্সটা স্যার আমার হাজব্যান্ডই আমাকে বিভিন্ন ফোর্স করেছেন। রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন 2018 সালে এডুকেশনের শিক্ষক হিসেবে কালিয়াগঞ্জের একটি স্কুলে যোগ দেন। তাঁর স্ত্রী বিপাশা, দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলছে। বিপাশা থাকেন রায়গঞ্জেরই বিন্দোলে, আর দেবীনগরে মা বাবার সঙ্গে থাকেন নীতিশ রঞ্জন বর্মন। আমার ছেলে হ্যান্ডিক্যাপ, তো এই নিয়ে পরীক্ষা অ্যাপ্লিকেশন করলো পরীক্ষার জন্য, এডমিট কার্ড পেলো, পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করলো, যে জন্য ভাইবা ডাক পেয়েছে। যাবে? হ্যাঁ যাবে। এসএসসির অযোগ্য শিক্ষকের তালিকায় নাম, তা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাকা হয়েছে কলকাতা হাইকোর্টে। স্পষ্টত সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে না। পরীক্ষায় তো বসলোই, উল্টে তাদের নাম ইন্টারভিউ লিস্টে রেখে দেওয়া হলো। তারা যে টেন্টেড তালিকা প্রকাশ করলো তারপরে তারা একবারও যাচাই করেনি, ফলে এই লিস্টটা একেবারে স্বচ্ছ নয়, অস্বচ্ছ লিস্ট। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, নীতিশ রঞ্জন বর্মনের নাম এসএসসির অযোগ্য শিক্ষকদের লিস্টে থাকা সত্ত্বেও তিনি পরীক্ষায় বসেন এবং ইন্টারভিউতে ডাক পেয়েছেন। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে আদেশনামা দেয় সেখানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। অযোগ্য হয়েও কেউ যদি সুযোগ পেয়ে যান তাহলে ভেরিফিকেশন করার সময় অবশ্যই তার নাম বাদ দেওয়া হবে। এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে, এটা একজনের ক্ষেত্রেই হয়েছে। এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি। অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে। সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন, সেই মোতাবেক সিদ্ধান্ত হবে। ইন্টারভিউয়ের লিস্ট নিয়ে নানা অভিযোগ। কারো অভিযোগ নীতিশের মতো বেশ কয়েকজন অযোগ্যর নাম ইন্টারভিউয়ের লিস্টে রয়েছে। কারো অভিযোগ কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউ ডাকা হয়েছে। অনেকের আবার দাবি কাট অফ নাম্বার পাওয়া সত্ত্বেও তাদের লিস্টে নাম নেই। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা, ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ এবার কুদঘাটের পূর্ব পুটিয়ারিতে। আত্মঘাতী মহিলা, বাড়িতে এসআইআর এর ফর্ম না আসায় দুশ্চিন্তা, আতঙ্কে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী। কি বলছে পরিবার, কি বলছে পরিজন, জানবো। প্রতিনিধি প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, এসআইআর প্রক্রিয়া যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এই প্রৌঢ়া অর্থাৎ 65 বছরের যমুনা মণ্ডল, যার বাড়ি হচ্ছে কুদঘাটের পূর্ব পুটিয়ারিতে, তিনি চিন্তিত ছিলেন এবং পরিবারের সদস্যরা তারা দাবি করছেন যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে তারা তিনি একটাই কথা বলতেন যে আমাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, আমার পরিবারের সদস্যদের যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কি হবে। এবং পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত বাড়ি রয়েছে সেখানে যখন এনুমারেশন ফর্ম চলে এসেছে এবং তার বাড়িতে আসেনি, সেই নিয়েও কিন্তু তিনি চিন্তিত ছিলেন। শনিবার এই ফর্ম আসে, তারপর থেকে কিন্তু একাধিকবার তিনি পরিবারের সদস্যদের বলেছেন যে ফর্ম ফিল আপ করার পরও যদি তাকে পাঠিয়ে দেওয়া হয় কি হবে। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা তারা যেটা বলছেন যে এই প্রৌঢ়া 65 বছরের যমুনা মণ্ডল, তিনি নার্ভের পেশেন্ট ছিলেন, তিনি ওষুধ খেতেন, তবে তার মাথায় কোথাও কি এই চিন্তা ঢুকে গেছিল যে এসআইআর প্রক্রিয়া তার নাম যদি বাদ হয়ে যায় তাহলে কি হবে। এবং আজকে ঠিক 1টা নাগাদ তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাঙুর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়। তবে সন্ধ্যের পর থেকে যে খবর আমরা পাই তা হচ্ছে তিনি মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এবং বাঙুর হাসপাতালেই তার মৃত্যু হয়। এবং পরিবারের সদস্যরা তারা কিন্তু বলছেন যে এসআইআর আতঙ্কে মাথা চাড়া দিয়েই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং আত্মঘাতী হয়েছিলেন এই 65 বছরের প্রৌঢ়া। আমি সকালে রুটি তরকারি করলাম, খেয়েছে, আমি একটু বাইরে যাই, আমরা কাজ করি তো গেছি। তারপরে কোনো একটা সময় এসছে, আসার পর দেখছি উনি এখানে বসে আছে, আমার স্বামী ওখানে বসে আছে, আর নাতি এখানে ফ্যানটা গালছে। যেই আমি ভাতটা বসিয়েছি, বসে ঘুরছে, তখন উনি এরকম করে দরজাটা খুলে এইভাবে বার হচ্ছে, কোনো আওয়াজই নেই। আমি তো চিল্লাচ্ছে, আর নাতিকে বলছি জল ঢাল জল ঢাল জল ঢাল। আগুন নিয়ে বেরিয়ে পড়েছে, একদম বাইরের দিকে চলে গেছে, জল ঢালতে উনি পড়ে গেছে। ওই মাথায় ঘুরছে ওইটাই যে আমার ছেলেদের কি ধরে নিয়ে যাবে, আমরা কি এই দেশে থাকতে পারবো না, তাহলে কি হবে, আমি কাকে বলবো। আমার এই চিন্তা, শুধু এই চিন্তা করে করে উনি এইটা গেল। ফর্ম না আসা নিয়ে চিন্তা করতেন, প্রচুর চিন্তা করতেন। উনি এবার একটু মানসিক রয়েছে, ওষুধ খায়, নার্ভের ওষুধ খায় উনি।
আমার মা হয়। ও এই নিয়ে খুব চিন্তা করছিল, এসছে ফর্ম, আমি শনিবার এসেও বুঝিয়ে গেছি যে মা ফর্ম এসে গেছে, এবার তোমার কিছু লাগবে না, 2002-তেও মায়ের নাম রয়েছে আর এখন তো থাকবেই। মা তাও এটা নিয়ে চিন্তা করছিল। আমি জানতে পেরেছি ওই 1টা নাগাদই জানতে পেরেছি, এখান থেকে ফোন গেছিলো আমার, কেরোসিন তেলই সম্ভবত, গন্ধ পেয়েছি আমরা ওটাই। 2002-এর তালিকায় নাম নেই পঞ্চায়েত প্রধানের, কমিশনের আপলোড করা তালিকায় নাম নেই। সমস্যা গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের প্রধান, নাম নেই পঞ্চায়েত প্রধানের পরিবারের। 1971 সাল থেকে এই এলাকার ভোটার, 24-এর লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন। কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। 2002 সালে আমার বাবা মারও নাম নেই, আমার নাম নেই, আমার কাকা মারা গেছে, কাকিমারও নাম নেই। কিন্তু আমাদের 1971 সালে আমার বাবার নাম ছিল, আমার বাবার নাম ছিল, আমার ঠাকুমার নাম ছিল। সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতির জন্য হয়েছে। তাদের এই হট্টকারী সিদ্ধান্তের জন্য এইসব নাম বাদ গেছে। কী করে নাহলে বাদ যেতে পারে আমাদের নাম? প্রধান হিসেবে আমি বাড়ির লোককে বুঝাচ্ছি যে চিন্তা করার কিছু নেই। আমি নিজে ক্যাম্পে আছি, ক্যাম্প চালাচ্ছি এবং প্রত্যেককে বলছি ভয় পেতে হবে না, আমরা আমাদের দল আপনাদের পাশে আছে। নির্বাচন কমিশনের গাফিলতি, সম্পূর্ণ হটকারী সিদ্ধান্ত। 1971 সালে যখন ভোটার আমি ছিলাম, ভোটার লিস্টে নাম আছে, আমি তখন আমার বয়স হচ্ছে 23 বছর। তখন থেকে আমি ভোট দিয়ে আসছি, কোনো ভোটে বাদ নাই, আমার প্রত্যেকটা ভোটে আমি ভোট দিয়ে আসছি। এই 79 বছরের মধ্যে আমার এখন দেখছি ভোটারের নাম নাই। ভোটারের নাম কী জন্যে নাই আমরা কিছু বুঝতে পারছি না। নির্বাচন কমিশনের কীরকম ধরনের ভুল এগুলো, যে আমরা ভোট দিতে পারছি না, আমাদের নাম বাদ চলে গেছে গোটা ফ্যামিলি। আমার ছেলে শ্যামবাজার অঞ্চলের প্রধান থাকা সত্ত্বেও প্রধানেরও নাম নাই, আমার নাম নাই, আমার স্ত্রীর নাই, আমার গোটা ফ্যামিলির নাম নাই। পুরোপুরিভাবে এই এসআইআরটা করছে যেটা নির্বাচন কমিশন, সেটা একটা নিরপেক্ষ। যদি কোনো বৈধ ভোটার থেকে থাকে অবশ্যই তার নাম উঠবে, কিন্তু যারা অবৈধ তাদের নাম কোনোদিন উঠবে না। এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস বা ওখানকার যে প্রধান, এটা বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আখেরে উনি রাজনীতির ফায়দা লোটার চেষ্টা করছেন। সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে করছেন। যদি উনি অবৈধ না হয়ে থাকেন, যদি বৈধ হন, তবে কিন্তু ওনার নামটা উঠবে, নাহলে কিন্তু ওনাকে এখান থেকে চলে যেতে হবে। আতঙ্ক ভয়টা সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলার বুকে ছড়াচ্ছে। বরানগরে বিস্ফোরক অভিযোগ, বিএলওর কাজ শেষের আগেই সম্পূর্ণ বলে আপলোডে চাপ। এসআইআর ফর্ম বিলি সম্পূর্ণ বলে পোর্টালে আপলোডের চাপ দেওয়ার অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে। অতিরিক্ত কাজের চাপে বরানগরে ক্ষোভ বিএলওদের, কমিশনের প্রশিক্ষণ শিবিরে ক্ষোভ বিএলওদের। ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য আমরা এনগেজ হয়েছি, আমাদের ছেলেদের পরীক্ষা আছে, পড়াতে পারছি না, আমরা আবার আমাদের সুপারভাইজারদের গ্রুপ, বিএলওদের গ্রুপ সুপারভাইজার কিন্তু তখন আমাদের মাথা ঠিক থাকছে না, জানেন? আপনি তো আমাদের মধ্যে একজন। আমরা কাজ করছি, পেছনে আসো। অসুবিধা একটাই যে ফর্ম দেওয়া হচ্ছে কিন্তু কালেকশনটা অ্যাসাইন বুথে বসাতে হবে, আর ডেটা এন্ট্রি নিয়ে সমস্যা আছে, কারণ এতগুলো ডেটা এন্ট্রি এত কাজের মধ্যে করা সম্ভব। পিসিআই আমাদেরকে প্রথমে বলেইনি ডেটা এন্ট্রি করতে হবে, আমাদেরকে সুপারভাইজাররা নির্দেশ দিল। শিফটেড ভোটার আর ডেড ভোটার আমাদের বলেছিল বাড়ি বাড়ি গিয়ে দিতে না। হঠাৎ নির্দেশ এলো আপনারা মোবাইল অ্যাপসে সবাইকে দিয়ে দিয়েছেন ডেলিভার্ড, এটা দেখিয়ে দিন। আমরা ফর্ম দিলাম না, অথচ মোবাইল অ্যাপসে কিন্তু আমাদেরকে 100% ডেলিভার দেখিয়ে দিন। রামপুরহাটে বিএলওদের বিক্ষোভ, অতিরিক্ত কাজের চাপের অভিযোগে বিক্ষোভ ডেপুটেশন বিএলওদের। বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন বিএলওদের। 11 তারিখে আমাকে ফর্ম দিলেন, 800টা ফর্ম দিয়ে বলছেন 12 তারিখের বিকেল 4টের মধ্যে ফর্মকে মানে ডিস্ট্রিবিউট কমপ্লিট করতে হবে। উনি এটুকু বুঝছেন না যে মারা সব আছে, বাবারা সব আছে, এদের কি অবস্থা হয়েছে। বয়স্ক মানুষরা যারা 3 তলায় উঠতে পারছেন না তাদেরকে ওঠে করাচ্ছে, উপরে গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে, ফর্ম কালেক্ট করতে হবে, তারপরে বাড়িতে এসে ডিজিটালাইজ করতে হবে, আর আমাদেরকে এখন এগুলো আমাদেরকে ডাটা এন্ট্রি করাবে। এগুলো ওনাদের বিবেক। আগরপাড়ায় বৃদ্ধের দেহ উদ্ধার, এসআইআর এর ফর্ম দিতে এসে ডাকাডাকি, বিএলওর আওয়াজে সাড়া না দেওয়ায় সন্দেহ হওয়ায় বিএলও খবর দেন থানায়। খবর পেয়ে আসে খড়দা থানার পুলিশ। পচা গলা দেহ উদ্ধার হয় প্রশান্ত দত্তের।
অ্যাকচুয়ালি আমরা 5-7 দিন আগে এসের ফর্ম দিতে গেছিলাম এই বাড়িতে, দরজাটা ভেজানো ছিল, অনেক ধাক্কা মেরে তারপরে বেরিয়েছেন উনি। এখানে এসআর এর সমস্ত নামগুলো জমা পড়ছে ওখানে ফর্মগুলো, হঠাৎ খবর পেলাম যে এরকম খাটের নিচে পড়ে আছে বডিটা। দরজা কি খোলা ছিল? দরজা খোলা ছিল। এসআইআর করতে এসে দেখলাম যে এই ভদ্রলোক প্রশান্ত দত্ত তিনি একটা ঘরে, মানে আমাদের পার্শ্ববর্তী একটা ফ্ল্যাটের নিচে একতলা একটা ঘরে মৃত অবস্থায় আছেন। আমরা খোঁজখবর করতে করতেই এটা জানতে পারলাম। অসমে স্পেশাল রিভিশন, কাল থেকে অসমে শুরু স্পেশাল রিভিশন। অসমে স্পেশাল রিভিশনের ঘোষণা নির্বাচন কমিশনের। এনআরসি হওয়ায় এসআইআর এর বদলে এসআর এর সিদ্ধান্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 10ই ফেব্রুয়ারি। আসামকে কেন ছাড় দেওয়া হয়েছে এই বিষয়টা উত্থাপন করেছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ম্যাপ পয়েন্টিং করে দেখিয়েছেন গোটা জিনিসটা। তখন কি উত্তর দেওয়া হয়েছিল? আসামে এনআরসি চলছে বলে, প্রসেস চলছে বলে আসামে করা হবে না। ফলে এখন যেটাই করা হোক তৃণমূলের চাপে নথি স্বীকার করে মুখ রক্ষায় এখন এইসব গপ্প দিতে হচ্ছে। ওরা তো করবে না বলেছিল। আসামে তো ওনাদের একগাছা সমর্থক অব্দি নেই, পার্টি অফিস দূরস্থান। আসাম নিয়ে ওনাদের এত মাথা ব্যথা কি? কুণালবাবু এখানে যদি কলকে না পান, ত্রিপুরায় গিয়েছেন, আসামে পাঠাবে ওনাকে ওনার দল, ব্যথা নিয়ে উনি আসামে যাবেন, চল মিনি আসাম যাব করবেন, গাইবেন কিনা সেটা কুণালবাবু বুঝবেন। বেহাল রাস্তা, খানাখন্দে ভরা। অভিযোগ টেন্ডারের পর 1.5 বছর কেটে গেলেও শুরু হয়নি কাজ। আবার কোথাও রাস্তার সংস্কার শুরু হয়েছে 1 বছর আগে, এখনো শেষ হয়নি। এরই প্রতিবাদে পাঁশকুড়া এবং ইসলামপুরে বিক্ষোভ অবরোধ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, এখানকার জানবার এবং যশোরার মধ্যে 22 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয়দের দাবি এই রাস্তা সংস্কারের জন্য 19 কোটি টাকা বরাদ্দ করে পূর্ত দপ্তর। টেন্ডারও হয়ে গিয়েছে, কিন্তু রাস্তার কাজ শুরু হয়নি। তাই প্রতিদিন এই পথে যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে। 1.5 বছর ধরে চলছে দুর্ভোগ, এই নিয়েও ক্ষোভ। রাস্তা সারানোর দাবিতে সোমবার পথে নামেন স্থানীয়রা। চলে বিক্ষোভ অবরোধ। NH 16 থেকে জানামারা বাইপাস থেকে যশোরা কালীবাজার পর্যন্ত প্রায় 16 থেকে 17 কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর বেহাল দশা, কোনোদিনই রিপেয়ারিং হয়নি। এতে আমাদের স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার ফুল চাষি প্রচুর যাতায়াতের অসুবিধা। এখানে অনেক মানুষ রাস্তাতে পড়ে আহত হচ্ছে। টেন্ডার হয়ে গেছে এবং প্রসেসিং চলছে। 1 সপ্তাহের মধ্যে আমাদের কাজ হবে। যশোরা কালীবাজার থেকে কাজ শুরু হবে। নিশ্চিত রাস্তাটা খারাপ, সমস্ত সাধারণ মানুষের যাতায়াত করতে খুব কষ্ট হয়। বিডিও সাহেব বা যারা প্রশাসনিক দায়িত্বে আছেন কোন জায়গায় আটকে আছে বিস্তারিতভাবে ওনারা বলতে পারবেন। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানেও রাস্তা নিয়ে ক্ষোভ। ইসলামপুর তিনপুল এবং মাটিকুন্ডার মধ্যে প্রায় 7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এবছরের জানুয়ারি থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন ঠিকাদার। অভিযোগ 1 বছরেও সেই কাজ শেষ হয়নি। তারই মধ্যে দুর্ঘটনা ঘটছে, যেমন সোমবার উল্টে যায় একটি টোটো। এরপরে শুরু হয় বিক্ষোভ। 20 সাল থেকে হচ্ছে এটা। ওরা বলছে আমরা ঠিক করবো, ঠিক করতে ঠিক করে নাই, এখনো পর্যন্ত ঠিক করে নাই। ওই রাস্তা আমাদের ঠিক করে দেয়। যদি রাস্তা না ঠিক হবে এরকম বারবার আমরা এখানে জাম করে রাখবো। আমরা এই 2টা রোডে যে ঠিকাদার কাজ করছে সে অর্ধেক ছেড়ে চলে গেছে। দোকানদাররা থাকতে পারছে না, খালি ধুলো উঠছে। আমি এই ব্যাপারে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও বলেছি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকেও জানাচ্ছি। এরপরে যদি না হয় তো আমরা এই অফিসগুলোর বিরুদ্ধে আমরাই আন্দোলন করবো। যে রেলিভেন্ট অফিসার, যে পিডব্লিউডি অফিসার, যে পিডব্লিউডি তো কন্ট্রাক্ট দিয়েছে যে এই ক্লাউজ যদি কাজ না করে তার এগেইনস্টে তাকে লায়াবল করবে। নিউজ 18 বাংলা। শীতের আগেই সুন্দরবনে বাঘ দর্শন, 2 শাবক সহ জলকেলি বাঘিনী বড়মা। টানা 2 ঘন্টা বিভিন্ন খাড়িতে সাঁতার, 3 দোড়া কাটার, দৌড় ঝাঁপ, আদর কামড়, ক্যামেরাবন্দি নানা মুড, উচ্ছ্বসিত পর্যটকরা।